এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় হবিগঞ্জ শহরে চাপা উত্তেজনা। জাতীয় নাগরিক পার্টি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে 144 ধারা জারি। অত্যধিক লোকের সমাবেশ, জনসভা, মাইকিং, মিছিল, স্লোগান, পিকেটিং, কোন প্রকার যন্ত্র দ্বারা বিকট শব্দ উচ্চারণ এবং হবিগঞ্জ পৌর এলাকায় আইন শৃঙ্খলা বিঘ্নকারী যে কোনো কর্মসংঘ পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। রাজধানী সহ আশেপাশের শিল্পাঞ্চলে এখনো গ্যাস সংকট কাটেনি। উৎপাদন ব্যাহত হওয়ায় নির্ধারিত সময়ে শিপমেন্ট নিয়ে বিপাকে গার্মেন্টস মালিকরা। উৎপাদন ব্যাহত হলে পরে আমাদের রেজাল্ট যেটা হবে, বায়াররা আমাদেরকে এয়ার শিপমেন্ট করতে বলবে অথবা ডিসকাউন্ট নেবে। এয়ার শিপমেন্ট করা মানে হচ্ছে টোটাল ভ্যালুর 50 থেকে 60% নাই। গাজীপুরে 19 কোটি টাকার সেতুতে নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে স্থানীয়রা। দেখভালের অভাবে চুরি যাচ্ছে সোলার লাইট ও রেলিং এর নাট। লাগে মনে করেন উচ্চা তো কষ্ট অনেক, যদি রাস্তাটা হয়ে যায় গাড়িগুলি চলতে অনেক হয়ে যাবে, মানুষের দুর্ভোগ সৃষ্টি হবে না। দর্শক আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। এনসিপি ও বিএনপি ছাত্র দলের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জ পৌর এলাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে। মঙ্গলবার শহরের কোট মসজিদ এলাকায় এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলমের গাড়ি বহরের হামলার জের ধরে দুপক্ষই আজ প্রতিবাদ কর্মসূচির ডাক দেয়। প্রশাসনের 144 ধারা জারির আদেশে বলা হয়েছে, এনসিপি বুধবার পৌর এলাকায় বিক্ষোভ সমাবেশ ও পথসভা আহ্বান করেছে। অপরদিকে সদর ও পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল একই সময়ে একই স্থানে পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচি ঘিরে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজমান রয়েছে। সংঘর্ষ এড়াতে 144 ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার জুলাই সমাবেশ ও পদযাত্রা কর্মসূচি শেষে সার্কিট হাউসে ফেরার পথে হামলার শিকার হন এনসিপি নেতাকর্মীরা। তাদের অভিযোগ, ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালায়। তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতারা বলেন, উস্কানিমূলক বক্তব্য দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির দায় ছাত্রদল নেবে না। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রদীপ দাস সাগর। প্রদীপ, শহরের সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখতে পাচ্ছেন, আর এখনো পর্যন্ত কর্মসূচি নিয়ে দু দলের নেতারা কি বলছেন সে বিষয়ে একটু জানাবেন। যদি আসলে হবিগঞ্জ শহরের যে সার্বিক অবস্থা সেটি সময় যত গড়াচ্ছে ততই আসলে থমথমে অবস্থা বিরাজ করছে। আমি যদি আমার পিছনে আপনাকে একটু দেখাই, এরই মধ্যে শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েনের যে বিষয়টি সেই কার্যক্রমটি শুরু করেছে হবিগঞ্জের পুলিশ বিভাগ সেটি, এবং আজকে সকালে এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে 144 ধারা জারির পর বিভিন্ন পয়েন্টে পুলিশের যে মোতায়েন সেটি আসলে এখন শুরু হয়েছে। আর এরই মধ্যে এনসিপির জেলা আহ্বায়ক যিনি রয়েছেন তার সাথে আমার কথা হয়েছে, তিনি যেমন জানিয়েছেন যে তারা আসলে তাদের কর্মসূচির যে পরিকল্পনা সেই পরিকল্পনা ধরেই তারা এগোচ্ছেন। এবং যদি হবিগঞ্জে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসার, নিশ্চয় জানেন যে নাহিদ ইসলাম সহ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবারই আসলে হবিগঞ্জ আসার কথা রয়েছে। যদি তারা আসেন তাহলে হয়তো তাদের যে কর্মসূচি আছে সেটি তারা করতে চান, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। আর বিএনপির এখন পর্যন্ত তেমন কোনো কর্মসূচি বা কোন তৎপরতা আমাদের চোখে পড়েনি। কিছুক্ষণ আগে পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন যে তারা উভয় পক্ষের সাথেই যোগাযোগ করেছেন এবং পক্ষকে অনুরোধ করেছেন যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কোনো কাজ যেন তারা না করেন, সে বিষয়টি উভয় পক্ষকে তারা অনুরোধ করেছেন। এরই পাশাপাশি যদি কেউ করতে চায় তাহলে সেটি প্রতিরোধ করার জন্য যে তাদের যে তৎপরতা সেটিও তারা আসলে অব্যাহত রেখেছেন। যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে প্রস্তুতি সেটিও তারা রয়েছে, একই সাথে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সেজন্য উভয় দলের সাথে তারা আসলে যোগাযোগ রক্ষা করে চলেছেন। প্রদীপ, আপনাকে ধন্যবাদ সেখানকার বিস্তারিত জানানোর জন্য।
রাজধানী সহ আশেপাশের জেলাগুলোতে গ্যাস সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের, ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদনও। গ্যাস সংকটে নারায়ণগঞ্জের গার্মেন্টসের বয়লার ও ডায়ানিং কারখানাগুলোতে প্রায় অচলাবস্থা। ফেব্রিক্স ডায়ানিং করতে না পেরে ক্ষতির মুখে জেলার প্রায় 400 কারখানা মালিক। বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম জানান, চাহিদা মতো উৎপাদন না হওয়ায় শিপমেন্ট নির্ধারিত সময়ে ক্রেতাকে দেওয়া সম্ভব হচ্ছে না। এতে লোকসানে পড়বেন গার্মেন্টস মালিকরা। অনেকে শ্রমিকদের বেতন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। এদিকে গ্যাস সংকটে সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের লম্বা লাইন রয়েছে। অনেক জায়গায় ব্যাহত হচ্ছে রান্নাবান্নার কাজও। বিশ থেকে 22 দিন মতো আমাদের উৎপাদন ব্যাহত হবে। আর এই উৎপাদন ব্যাহত হলে পরে আমাদের বুঝতেই পারছেন যে আলটিমেটলি রেজাল্ট যেটা হবে, বায়াররা আমাদেরকে এয়ার শিপমেন্ট করতে বলবে অথবা ডিসকাউন্ট নিবে। এয়ার শিপমেন্ট করা মানে হচ্ছে টোটাল ভ্যালুর 50 থেকে 60% নাই, আর যদি ডিসকাউন্ট করতে হয় মিনিমাম 25 থেকে 30% ডিসকাউন্ট করতে হবে। তার মানে দুইটাই আমাদের বিশাল একটা লস। তাহলে এই লসের দায়টা কে নিবে? এ বিষয়ে আরো জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। নিপু, কারখানাগুলোতে কি অবস্থা দেখতে পাচ্ছেন? চাহিদা মতো গ্যাস মিলছে কিনা জানাবেন। শিল্পাঞ্চল আশুলিয়া এবং সাভার দুটি অঞ্চলের শিল্প কারখানার যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যেটা জেনেছি, গ্যাসের জন্য বেশ ভোগান্তিতে রয়েছেন। অর্থাৎ শিল্পাঞ্চল সাভার এবং আশুলিয়ার যে সকল কারখানাগুলোতে ডাইং এবং ফিনিশিং সেকশন রয়েছে, সে সকল সেকশনগুলোতে প্রায় অকেজো হয়ে পড়ে রয়েছে। সেই সেকশনের শ্রমিকরা তারা কিন্তু অলস সময় পার করছেন। কর্মকর্তারা যেটা জানাচ্ছেন যে তারা যে গ্যাস দিয়ে যেমন বয়লার চলে, সে সঙ্গে আয়রন করা হয় এবং তাদের বেশ কিছু কাজকর্ম গ্যাসের মাধ্যমে কিন্তু সাথে সম্পৃক্ত। আর এই সেই গ্যাস না পেয়ে তারা কিন্তু কয়েকদিন যাবৎ বেশ ভোগান্তিতেই পড়েছেন। যেটা আমরা এখন যে কারখানাতে রয়েছি, এই কারখানার কর্তৃপক্ষ যেটা আমাদেরকে জানিয়েছেন, তাদের 4 দিন ধরে কিন্তু 2টি সেকশন বন্ধ রয়েছে। এর কারণ হচ্ছে গ্যাস না থাকার কারণে। এই জন্য কিন্তু শিল্পাঞ্চল আশুলিয়ার বেশ কিছু পোশাক কারখানার শ্রমিকরা বেশ দুশ্চিন্তার মধ্যে রয়েছে। আপনি খবরটিতে যেমনটি বলছিলেন যে দুশ্চিন্তায় পড়েছেন তাদের শিপমেন্ট নিয়ে, তারাও কিন্তু এই শিল্পাঞ্চলের শিল্প কারখানার মালিকরাও কিন্তু বেশ দুশ্চিন্তায় রয়েছেন। তারা বলছেন যে এমনিতেই মাস শেষের দিকে সামনে বেতনের যে বিষয়টি আছেন, সেই বিষয়টি মাথায় রেখে বেশ দুশ্চিন্তার সময় পার করছেন। তারা বলছেন আর 2-4 দিন যদি এভাবে যায় তবে কিন্তু বেশ যে লোকসান সেটি কিন্তু তাদের গুনতে হবে। এই নিয়েও কিন্তু তাদের দুশ্চিন্তায় রয়েছেন। আমি যদি বলি শুধুমাত্র শিল্পাঞ্চলের কারখানাগুলোতে নয়, এই অঞ্চলের যে সকল সিএনজি পাম্পগুলো রয়েছে, সেই পাম্পে ও কিন্তু বেশ যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। তো সবকিছু মিলিয়ে যদি বলতে চাই, আবাসিক গ্রাহকরাও কিন্তু বেশ ভোগান্তি রয়েছে। তারা তাদের যে গ্যাস, কাঙ্ক্ষিত গ্যাস, সেটিও কিন্তু পাচ্ছে না, যার কারণে তারা রান্না বাড়ায় বিকল্প ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে হচ্ছে। তিতাসের সঙ্গে আমরা সকালে কথা বলতে গিয়েছিলাম, এখানকার যিনি জোনাল অফিস রয়েছেন, তাদের সঙ্গে কি কারণ, কেন এমন হচ্ছে, কতদিনের সমাধান হবে, এই বিষয়টি জানার জন্য কিন্তু আমরা গিয়েছিলাম। কিন্তু তারা যেটা বলছেন যে তারা এই বিষয়ে এখনই কোনো ধরনের কথা বলতে চাচ্ছেন না। তারা বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে। তবে আসলে অনেকটা অনিশ্চয়তার মধ্যেই কিন্তু এই অঞ্চলের গ্যাসের গ্রাহকরা রয়েছেন। তারা বলতে পারছেন না কবে নাগাদ সমাধান হবে এই যে দুর্ভোগ, সেই দুর্ভোগের। তো সবকিছু মিলিয়ে ভালো নেই এই অঞ্চলের তিতাসের গ্যাস সংযোগ যারা নিয়েছেন তারা কেউই, কোনো গ্রাহকরাই। জ্যোতি। নিপু, আপনাকে ধন্যবাদ। গাজীপুরে 19 কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ হলেও একপাশের সংযোগ সড়ক না থাকায় সুফল পাচ্ছে না স্থানীয়রা, অথচ কাজ শেষ হয়েছে 3 বছর আগে। ভোগান্তিতে বর্মি ইউনিয়ন সহ ময়মনসিংহ অঞ্চলের মানুষ। অভিযোগ, সংরক্ষণের অভাবে সেতুর সোলার লাইট ও রেলিংয়ের নাট খুলে নিচ্ছে দুর্বৃত্তরা। এদিকে ভূমি অধিগ্রহণ জটিলতায় কাজের অগ্রগতি নেই বলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের। জেলা প্রশাসক বলছেন, সেতুটি বাস্তবায়নে কেন বিলম্ব হচ্ছে সেই কৈফিয়ত দিতে হবে সংশ্লিষ্ট দপ্তরকে। নদীর 2 তীরকে যুক্ত করতে কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মাণ হয়েছিল 97.34 মিটার দীর্ঘ এই সেতু, অথচ সংযোগ সড়ক না থাকায় সেই সেতু কোনো কাজেই আসছে না বাসিন্দাদের।
2021 সালে প্রায় 19 কোটি টাকা ব্যয়ে গাজীপুরের বর্মি ইউনিয়নের মাটিকাটা নদীর ওপর নির্মাণ হয় সেতুটি, যা যৌথভাবে বাস্তবায়ন করে মেসার্স আরপি কনস্ট্রাকশন এবং MA ইঞ্জিনিয়ারিং। তবে চোখের সামনে বিশাল অবকাঠামো দাঁড়িয়ে থাকলেও দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হয় স্থানীয়দের। কেউ কেউ আবার ঝুঁকি নিয়ে সেতু পারাপার হতে গিয়ে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার শিকার হয়। ভোগান্তিতে পাইটালপাড়া, বর্মি বাজার, কাউরাইত সহ এই পথে চলাচলকারী কয়েক হাজার বাসিন্দা। মানে পুরা যায়, মানে এসব ড্রেস হয়ে যায়, নষ্ট বইখাতে ভিজে যায়। কাঁচার তো উড়ন লাগে, মনে করেন উঁচা তো কষ্ট হয় অনেক। যদি রাস্তাটা হয়ে যায় গাড়ি ঘুরি চলতে অনেক হবে, মানুষের দুর্ভোগী সৃষ্টি হবে না। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর দাবি, জমি অধিগ্রহণ নিয়ে জটিলতার কারণে কাজ শেষ করতে পারেনি তারা। এদিকে সড়ক ও জনপদ বিভাগ বলছে এরই মধ্যে এসব টাকা পরিশোধ করা হয়েছে। পুরনো ঠিকাদারের সাথে চুক্তি বাতিল করে চলতি অর্থবছরেই নতুন টেন্ডারের মাধ্যমে সেতুর সংযোগ সড়ক নির্মাণ করা হবে। এই প্যাকেজ ভাঙার অনুমতি প্রধান প্রকৌশলী দিবেন। আমাদের চিঠি লেখা হয়ে গেছে, তার পর্যন্ত আছে। এখন স্যার একটা সিদ্ধান্ত দিলেই ঢাকা জোনের এডিশনাল চিফ স্যার আমাদের এই যে প্রাক্কলনটা অনুমোদন করে দিবেন। আমরা দরপত্র আহ্বান করব, পিএস মূল্যায়ন শেষে, দরপত্রের মূল্যায়ন প্রক্রিয়া শেষে এখানে ঠিকাদার আসবেন এবং কাজ করবেন। তবে জেলা প্রশাসক বলছেন, পরিকল্পনা অনুযায়ী সেতু নির্মাণ হলেও নির্ধারিত সময়ের মধ্যে সংযোগ সড়ক কেন হয়নি সে দায় সড়ক ও জনপদ বিভাগের। যেহেতু ওনারা ব্রিজটা করতে পেরেছেন, নিশ্চয় ওনাদের প্ল্যানের ভিতর, নকশার ভিতরে পুরো অধিগ্রহণকৃত জায়গায় কিভাবে ওনারা এটাকে ব্যবহার করবেন সেরকম একটা প্ল্যান নিশ্চয় ওনাদের ওখানেই ছিল। কেন এটা দেরি হলো সেটা এখন কফিয়ত নেওয়া উচিত। সকল জটিলতা কাটিয়ে সেতুটি দ্রুত চলাচলের উপযোগী করার দাবি এ পথে চলাচলকারীদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের বেধড়ক পেটাচ্ছেন শিক্ষক। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওটি কুমিল্লার, তাও কয়েক বছর আগের। সেই অভিযুক্ত শিক্ষক এখন নিজেই খুলেছেন মাদ্রাসা। তবে ভিডিও ভাইরাল হওয়ার পরই গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত হাফেজ জাকারিয়া। এদিকে কওমি মাদ্রাসা সংশ্লিষ্টরা বলছেন তাদের নিয়ে অপপ্রচার চলছে। বর্বরচিত এই দৃশ্য কুমিল্লার দেবিদ্বারের বাবু সালাম মাদ্রাসার। নির্যাতনকারী মাদ্রাসার মোহতামিম হাফেজ জাকারিয়া। মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে ভিডিওটি কয়েক বছর আগের। সে সময় বিষয়টি জানাজানি হলে শাস্তি দেওয়া হয় জাকারিয়াকে। ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারকে 1 লাখ টাকা জরিমানাও দেয় জাকারিয়া। হুজুরে আসছে নিচ থেকে আইসা মনে হয় সেটার বসে রয়েছে, পড়া জিজ্ঞেসে পড়া পারছে না, তো হুজুরে ওনাকে মারছে। মারার পরে হুজুরে ভিডিও করে ছেড়ে দিচ্ছে। এই ঘটনা অনেক আগের 2021 সালের শুরুর দিকের ঘটনা। যে হুজুর এই কাজটা করেছেন ওই হুজুর আর এই মাদ্রাসাতে নাই। ওই সময় মামলা মোকদ্দম হয় না, গার্ডিয়ানের সাথে বসে এটা আলোচনার মাধ্যমে মীমাংসিত হয়। হাফেজ জাকারিয়া কয়েক মাস ধরে বাবু সালাম মাদ্রাসায় আর যাননি। মুরাদনগরে মার্কাজুন নূর নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন তিনি। সেখানে গিয়েও দেখা গেল প্রতিষ্ঠানের মূল ফটকে তালা। স্থানীয়রা জানান, শিক্ষার্থীদের মারধরের ভিডিও ছড়িয়ে পড়লে মাদ্রাসা বন্ধ করে গা ঢাকা দেন জাকারিয়া। এই হুজুরই দেখছি এখানে চলাফেরা করে, মাদ্রাসা চালাইতে দেখছি। বেশি দিন না, অল্প কয়েকদিন। তারপর আজকে আসা থেকে বন্ধ। এই যে হুজুররা যত মাদ্রাসা করছে, কমি মাদ্রাসা, এরা সবচেয়ে খারাপ, বুঝলেন? এরা গার্জিয়ানরা খালি টাকার লোক, শুধু টাকার লোক, আর কিছু লেখাপড়ার কোনো মূলধন তাদের কাছে নেই। বাচ্চারা দিচ্ছে পড়ানোর জন্য, তারা যদি এরকমটা করে অবশ্যই খারাপ। খারাপ বলতে যেটার তুলনা নাই যে এত খারাপ দিয়া করেছে। শুধু এমন বেধড়ক মারধরই নয়, 2021 থেকে 2025 পর্যন্ত জেলার বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকদের বিরুদ্ধে 10টি যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটেছে 2টি বলাৎকারের ঘটনাও। নতুন করে হাফেজ জাকারিয়ার ভিডিও ছড়ানোয় মাদ্রাসার ব্যবস্থাপনা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। বাচ্চাগুলোকে বিভিন্নভাবে টর্চার করতেছে। কেন টর্চার করতেছে এটাও বোঝা যাচ্ছে না। নৃশংসভাবে টর্চার করতেছে। গণহারে এটা একটা সামাজিক ব্যাধিতে রূপান্তর হচ্ছে। গণহারে ধর্ষণ, বলাৎকার চলতেছে। তবে কওমি মাদ্রাসা সংশ্লিষ্টরা বলছেন, কিছু ঘটনা সত্য হলেও বেশ কয়েকটি ঘটনাই মিথ্যে। তাদেরকে নিয়ে একের পর এক অপপ্রচার চালানো হয়। পর্যবেক্ষণ করে দেখছি যে ঘটনা তো পার্সেন্টেজের পরিমাণে কম। সারা দেশে ইদানিংকালে এসে যে ঘটনাগুলো বাড়তেছে, আমরা
এই বিষয়টা অনেক পর্যবেক্ষণ করছি, পর্যালোচনা করতেছি। অনেকগুলো ঘটনা মিথ্যা প্রমাণিত। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের যেন যথাযথ শাস্তি হয়, এমনটাই চাওয়া সাধারণ মানুষের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। বিশ্বখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের একমাত্র আবাসভূমি সুন্দরবন। এখান থেকেই অসুস্থ ও আহত অবস্থায় 4টি বাঘ উদ্ধার করেছে বন বিভাগ, কিন্তু 3টিকেই বাঁচানো যায়নি। চলতি বছরের শুরুতে শিকারির ফাঁদে গুরুতর আহত এক বাঘিনীকে উদ্ধারের পর প্রাণীটিকে বাঁচিয়ে তোলাই ছিল বন বিভাগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দীর্ঘ 6 মাস নিবিড় পরিচর্যার পর সেই বাঘিনীকে নিজ আবাসস্থলে ফিরিয়ে দেওয়া হয়েছে। কিভাবে এই সাফল্য অর্জন করল বন বিভাগ? বিশ্ব বাঘ দিবসে জানব সেই গল্প। শেখ আল এহসানের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আমির সোহেল। মাত্র 3 সেকেন্ডে প্রচণ্ড ক্ষিপ্রতায় জীবন্ত এক শূকরকে ঘাড় মোটকে ধরে ফেলে খাঁচায় বন্দি রয়্যাল বেঙ্গল টাইগার। এই দৃশ্য খুলনা বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন থাকা বাঘিনীর। শিকারির ফাঁদে আটকা পড়ে অসুস্থ হওয়ার পর এই বাঘিনীকে উদ্ধার করে এই কেন্দ্রে নিয়ে আসা হয়। দীর্ঘ 6 মাস চিকিৎসা নেওয়ার পর পূর্ণ শক্তি ফিরে পায় সে। এক অসুস্থ বাঘকে সুস্থ করে তার আপন ঠিকানায় ফিরিয়ে দেওয়াকে বড় চ্যালেঞ্জ হিসেবে নেন বন কর্মকর্তারা। আমাদের একটা দৃঢ় প্রত্যয় ছিল যে আমরা যে কোনো মূল্যে হোক বাঘটিকে বাঁচিয়ে তাকে আবার তার প্রকৃতিতে ফিরিয়ে দিতে পারি, তাহলে আমাদের বাঘ সংরক্ষণে একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক আমরা অর্জন করতে পারব। গত 4 জানুয়ারি সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের সরকির খাল এলাকা থেকে 10-12 বছরের এই বাঘিনীকে উদ্ধার করে বন বিভাগ। হরিণ শিকারীর পাতা ফাঁদে আটকে তার সামনের বাম পায়ের নিচের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কয়েকদিন ফাঁদে আটকে থাকায় না খেয়ে প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে প্রাণীটি। কেউ কেউ এমন বললেন যে এই বাঘটার পা যেহেতু বড় ধরনের ক্ষত হয়ে গেছে, এটা গ্যাংগ্রিন সৃষ্টি হয়ে যেতে পারে, সুতরাং এটার পা কেটে ফেলাই ভালো হবে। সেহেতু আমরা একটু সিদ্ধান্ত নিলাম যে আমরা আরও কয়েকটা দিন দেখি যে তার অবস্থা কী হয়, ভালোর দিকে যায় না যে খারাপের দিকে যায়। 2024 সালের বাঘ শুমারিতে সুন্দরবনে রাখা ক্যামেরায় ধরা পড়ে এই বাঘিনীর ছবি। সেই অনুযায়ী তার চলাচলের স্থান নির্ধারণ করে বন বিভাগ। যদিও ছেড়ে দেওয়ার সময় বেশ দুর্বল ছিল বাঘটি, হেলে দুলে পড়ে যায় দুবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়ার পর বেশ সমালোচনায় পড়ে বন বিভাগ। তবে কর্মকর্তাদের দাবি সুস্থ করে বনে ফিরিয়ে দেওয়া হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারকে। বাঘকে বন থেকে ছেড়ে এনে ধরে এনে আবার তাকে সুস্থ করে বনে ফিরে দিচ্ছি, খুব ভালো একটা অনুভূতি ছিল। বাট ছাড়ার সময় যে তড়িঘড়িটা করা হয়েছে সেটা আমাদেরকে খুব একটু পীড়া দিয়েছে। বাঘিনীকে বনে ছেড়ে দেওয়ার সময় উপস্থিত ছিলেন প্রধান বন সংরক্ষক। তিনি বলেন, বাঘিনীটিকে সুন্দরবনে ফিরিয়ে না দিয়ে সাফারি পার্কে নিয়ে যেতে চেয়েছিলেন কেউ কেউ, কিন্তু বন বিভাগের দৃঢ়তায় তাকে আবার বনে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। তখন একটি গ্রুপ কিন্তু তখন তাদের একটি বড় মনোভাব ছিল যে এটিকে বনে ফিরিয়ে না দিয়ে তাকে সাফারি পার্কে স্থানান্তর করা যায় কিনা, কিন্তু আমরা দেখেছি তার যেহেতু হান্টিং অ্যাবিলিটিটা আছে, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে তাকে বনে ফিরিয়ে দিতে হবে। অসুস্থ একটি বাঘকে উদ্ধার করে আবার বনে ফিরিয়ে দেওয়াকে মাইল ফলক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বনবাঘ অর্থাৎ এটি বন্দিদশার কোনো প্রাণী না, ফলে এটির এই যে একটা ম্যানেজড কন্ডিশনে, একটা ক্যাপটিভ কন্ডিশনে চিকিৎসা দেওয়া, এটা খুবই ঝুঁকিপূর্ণ এবং খুবই চ্যালেঞ্জিং ছিল। 2018 সালে বন বিভাগের জরিপ অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল 114টি, আর 2024 সালে প্রকাশিত জরিপে মিলেছে 125টি বাঘের অস্তিত্ব। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।